এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপনার কর্মস্থলে যেই কাণ্ডগুলো গত কয়েকদিন পর্যন্ত হলো, এবং এই আইনজীবীদের নির্বাচন নিয়ে যে পরিস্থিতি দেখতে হলো, এটি কেন হলো? আপনি যদি একটু শুরুটা এইভাবে করেন যে কেন এই পরিস্থিতির উদ্ভব হলো, আপনার বিশ্লেষণ কি? সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত বিষয়টি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 13 এবং 14 মে নির্বাচিতরত আইনজীবীদের পেশাগত প্রতিষ্ঠান, যার বয়স প্রায় 78 বছর। এই প্রতিষ্ঠানের সদস্য যারা, তারা সবাই সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং লয়ার। এটা সুপ্রিম কোর্টের লয়ারদের একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এবং আদালতের সঙ্গে আইনজীবীদের অর্থাৎ বার এবং বেঞ্চের সুসম্পর্ক, আইনজীবীদের কল্যাণ এবং সমন্বয়ের জন্য এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় যারা দায়িত্ব পালন করেছেন, তারা দেশের রাষ্ট্রপতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন, বিচারপতি হয়েছেন, স্পিকার হয়েছেন, মন্ত্রী হয়েছেন। অর্থাৎ এখানে লয়াররা, এই প্রতিষ্ঠানের মেম্বাররা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। যেমন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি এই প্রতিষ্ঠানের 6 বারের প্রেসিডেন্ট ছিলেন। এরকম অসংখ্য উদাহরণ আছে। জাতীয় সংসদের লাস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তার পূর্বের স্পিকার ছিলেন রাজ্জাক আলী সাহেব, আমাদের হামিদ সাহেব স্পিকার ছিলেন, পরবর্তী তিনি রাষ্ট্রপতি হয়েছেন, বর্তমান রাষ্ট্রপতি যিনি, তিনিও এই বারের মেম্বার। এরকম ভাবে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে, এবং প্রধান বিচারপতি যারা হয়েছেন তাদের অধিকাংশই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মেম্বার ছিলেন। এটার দ্বারা আমি বলতে চাচ্ছি যে এটা ডিগনিফাইড প্রফেশনাল বডি। এই বডিতে সবসময় নির্বাচন হয় নন পলিটিক্যাল। আমি যদি আওয়ামী লীগও করি, আমার ক্যান্ডিডেট হতে হয় ইন্ডিপেন্ডেন্টলি, ব্যক্তিগত ক্যাপাসিটিতে। এখানে ব্যারিস্টার ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, এরকম ভাবে খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, মাহবুবে আলম, আব্দুল বাসেত মজুমদার, এরকম ভাবে মতিন খসরু, হাবিবুল ইসলাম ভুইয়া, এরকম ইউসুফ হোসেন হুমায়ুন, বিভিন্ন পর্যায়ের লোকরা ইররেসপেক্ট অফ পার্টি পলিটিক্স এখানে লয়ারদের নেতা নির্বাচিত হন। এটা নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয় না। এই প্রথম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটা অ্যাডহক কমিটি গঠন করা হয় নির্বাচিত কমিটির পরিবর্তে। এটা গঠন করে কারা? বিএনপি জামাত অনুসারী যারা, তারা গঠন করে। তারপরে বিএনপির লয়াররা এবং অন্যান্য রাজনৈতিক আদর্শে বিশ্বাসী লয়াররা সবাই বললেন যে না, একটা অ্যাডহক কমিটি অনন্তকাল চলতে পারে না, একটা ইলেকশন দিতে হবে। অ্যাকর্ডিংলি একটা ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করা হলো। সেই শিডিউলে যারা সভাপতি, সম্পাদক এবং অন্যান্য পদে প্রার্থী হতে চান, তারা সবাই নির্ধারিত ফর্মে নির্ধারিত ফি জমা দিয়ে, ফর্ম সংগ্রহ করে, ফর্ম পূরণ করে, প্রস্তাবক, সমর্থক সব উল্লেখ করে জমা দিলেন। 28 তারিখ ছিল যাচাই বাছাইয়ের দিন, যে কারা বৈধ প্রার্থী, কারা বৈধ প্রার্থী না, এটা যাচাই বাছাই হবে। হঠাৎ করে দেখা গেল বিএনপি এবং জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লেষ যাদের আছে, তাদের ছাড়া অন্য সবাইকে বলে দেওয়া হলো তোমাদের মনোনয়ন পত্র বাতিল। কি কারণে? তার কোনো কারণ দেখানো হলো না। এখন তৌফিক মারুফ, এখানে নির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয় কয়েকটি কারণে। প্রথম হচ্ছে তিনি ওই পদের জন্য যে টেনিউর অফ প্র্যাকটিস থাকতে হবে, লেন্থ অফ প্র্যাকটিস, সেটা তার হয়েছে কিনা। দ্বিতীয়ত, তার নাম লেখা ঠিক হয়েছে কিনা। তৃতীয়ত, তিনি যে পদের ক্যান্ডিডেট হবেন সেটা ঠিক মতো লিখেছেন কিনা। চতুর্থত, তার যে প্রস্তাবক এবং সমর্থক, তারা প্রস্তাবক এবং সমর্থক হওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কম্পিটেন্ট কিনা। পঞ্চমত, তিনি বারের কোনো টাকার ডিফল্টার আছেন কিনা, অর্থাৎ রেগুলার ভোটার কিনা। এর বাইরে আর কিচ্ছু দেখার নাই। যারা প্রার্থী হয়েছিলেন প্রায় 20 জন বিভিন্ন পদে, যাদের বাতিল করা হয়েছে, এই 20 জনার প্রত্যেকেরই এই সকল যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করা ছিল। তা সত্ত্বেও তাদের বাতিল করা হলো, কারণ দেখানো হলো না। পরম্পরায় জানা যায়, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগ বা এই জাতীয় রাজনীতির সঙ্গে তাদের সংশ্লেষ রয়েছে, সংশ্লেষ। কিন্তু রেকর্ডে কিন্তু বলা হয়নি যে তুমি আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এই জন্য তোমার বাতিল করা হলো। কেননা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রে উল্লেখ করা আছে যে এখানে কোনো দলীয় ক্যান্ডিডেট হয় না, দলীয় ব্যানারে হয় না। সেখানে যেটা হবে সেটা উল্লেখ করা থাকে
ব্যক্তি লয়ার হিসাবে তার দাঁড়াবেন। এই জন্য ওই অজুহাতে বাতিল করার কোনো সুযোগ নাই যে তুমি আওয়ামী লীগ সমর্থন করো। এখন যারা ক্যান্ডিডেট হতে চাইছেন, যেমন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, তিনি বিএনপির এখন উপদেষ্টা, কদিন পূর্বেও তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। আবার এখন যিনি সেক্রেটারি ক্যান্ডিডেট হচ্ছেন বিএনপি ঘরানার থেকে, তিনি বিএনপির একটা অর্গানাইজেশনের দায়িত্বে আছেন। কিন্তু এখানে ক্যান্ডিডেট হতে হলে তাকে হতে হয় লয়ার হিসেবে। এই জন্য গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জাতীয় আইনজীবী ফেডারেশন, জাতীয় আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বা অন্যান্য সংগঠনের, মানে যারা জামাত বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত না, তাদেরকে ভোটে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এইটা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তাদের নমিনেশন ফর্মগুলোকে বাতিল করা হয়েছে। টার্গেটটা হলো যদি এরা ক্যান্ডিডেট হয় তাহলে তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাংলাদেশের অধিকাংশ বারে যেসব জায়গায় নির্বাচন হয়েছে, অধিকাংশ জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের এই যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, অর্থাৎ যেসব অর্গানাইজেশন গুলোকে আমি বললাম, তাদের যে কম্পোনেন্ট বডি, তারাই নির্বাচিত হয়। এই জন্য চট্টগ্রাম বারে কাউকে নির্বাচনই করতে দেওয়া হয় নাই আমাদের ঘরানার, ঢাকা বারে নির্বাচন করতে দেওয়া হয়নি। ফলে সুপ্রিম কোর্ট বারেও তারা ধরে নেছে যে এখানে এরা পার্টিসিপেট করলে আমরা হতে পারবো না। তবে ইন্টারেস্টিং হলো, প্রার্থী হতে না দিলেও আমাদেরকে ভোটার হতে আবার বাধা দিচ্ছে না। মানে আমি আমার মতো আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো না। টার্গেটটা রেখেছে যে তুমি আমাদের ভোট দেবা, তোমাদের কোনো প্রার্থীকে ভোট দিতে পারবা না। এ জাতীয় একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অর্থাৎ গণতন্ত্রকে এখানে এক্সারসাইজ করতে দেবে না। সর্বোচ্চ আদালতে যেখানে মানুষ ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচারের জন্য যে লয়াররা কাজ করে, এই লয়ারদের অর্গানাইজেশনই অবিচার করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, গঠনতন্ত্র পরিপন্থী ভাবে, আইন পরিপন্থী ভাবে, বিধিবিধান এবং রেওয়াজ পরিপন্থী ভাবে ৭৮ বছরের ইতিহাসে এই প্রথম প্রার্থী হতেই দেবে না, এমন একটা স্বৈরাচারী সিদ্ধান্ত তারা নিয়েছে। জি, অনেক ধন্যবাদ। আপনি ইতিহাস বললেন এবং সব দিক মিলিয়ে বললেন। আপনি যেহেতু এই সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন, পাশাপাশি আপনি যে ইতিহাসগুলো বললেন, আমরা খুব অতীতে তো যাওয়ার দরকার নাই। এই যে গত আওয়ামী লীগ সরকারের সময়ও মাহবুবউদ্দিন, আপনি খোকন সাহেবের কথা বললেন, তিনি তো 7 বার নির্বাচিত হয়েছিলেন। শুধু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি না, সারা দেশেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি, বাম, ডান সবাই মিলে কমিটি হয়। যারা ভোটাররা ভোট দেন, তারা সবাই বিভিন্ন বারে দেখা গেছে সভাপতি বিএনপি, সম্পাদক আওয়ামী লীগ, কিংবা সভাপতি আওয়ামী লীগ পন্থী, সম্পাদক বিএনপি পন্থী। তাহলে এবার কেন এমন পরিস্থিতিটা হলো, তারা একেবারেই এটি গ্রহণই করতে পারলেন না? এবং সামাজিক যোগাযোগ মন্ত্রী আপনি যেটা বললেন যে আওয়ামী পন্থী কাউকে ইলেকশন করতে দেয়া হবে না, এর আগে কোন একটি আইনজীবী সমিতিতে সিদ্ধান্ত নিয়ে, কয়েকটি আইনজীবী সমিতিতে, একটি না কয়েকটি জেলা আইনজীবী সমিতিতে সিদ্ধান্ত নিয়েই তারা এটি জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের কেউ, আওয়ামী লীগ পন্থী কেউ নির্বাচন করতে পারবে না। তাহলে এইটা কেন হলো? সেই খোকন সাহেব তো এখানে দায়িত্বে ছিলেন, আপনিও বললেন। তাহলে কেন এটার আরেকটু কোনো আপনি ভিন্ন কিছু দেখতে পাচ্ছেন কিনা? এটা বা প্রতিকারী কি হবে? দেখুন, বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ফোরাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যার 2টা ডিভিশন আছে, একটা হাইকোর্ট ডিভিশন, একটা অ্যাপিলেট ডিভিশন। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন জনাব ওবায়দুল হাসান। তাকে সহ অ্যাপিলেট ডিভিশনের 6 জন বিচারককে ফিজিক্যালি অ্যাসল্ট করার ভয় দেখিয়ে, সুপ্রিম কোর্টে আগুন দেওয়ার ভয় দেখিয়ে, তাদের বাসা আক্রমণের ভয় দেখিয়ে জোর করে পদত্যাগ করানো হয়েছে। তারপরেও যারা ছিলেন তাদেরকে সরকারি গোয়েন্দা সংস্থা এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ডেকে ডেকে বলছে তুমি রিজাইন দাও, রিজাইন না দিলে তোমাদেরকে অপসারণ করা হবে। এইভাবে বিচার ব্যবস্থাটাকে টোটালি 2024-এর ওই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে এটাকে আজ্ঞাবহ করার চেষ্টা করা হচ্ছে। সে কারণে বিচার ব্যবস্থার কোনো স্বাধীনতা এখন নাই। এখন বারে যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি আসে,
তাহলে তারা চিফ জাস্টিস সহ বিভিন্ন কোর্টে গিয়ে বলবে যে আপনারা কাউকে ভয় পেয়েন না, আপনারা আপনাদের দৃষ্টিতে আইন অনুসারে ডিসপেন্সেশন অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করুন। বার থাকলে বার একটা প্রেসার করতে পারে যে আপনারা ন্যায় বিচার করেন। সেই ন্যায় বিচারটা করার পথে বার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বারটাকে তারা কোন রকম বাইরে যেতে দেয় না। দেখবেন এই সুপ্রিম কোর্ট ঠিক না, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তার মতো একজন মানুষ নাকি হত্যাকাণ্ডে সংগঠিত, এমন ভাবে তাকে মামলা আসামি করা হচ্ছে, তিনি জামিন পাওয়ার পরে আরেক মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলাদেশের সাবেক 2 চিফ ইলেকশন কমিশনার, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা, পুলিশ প্রধান, দেশের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস যাদের রয়েছে, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, তারা কারাগারে। তাদেরকে বিচার বিভাগ থেকে যাতে তারা ন্যায় বিচার না পায়, বিচার বিভাগকে যাতে ভয়ের ভিতর রাখা যায়, সেই জন্য লয়ারদের অর্গানাইজেশনটাকেও তারা দলীয়করণ করতে চায় নগ্নভাবে। টার্গেটটা হলো বিচার ব্যবস্থায় কোনোভাবেই যেন ন্যায় বিচার না হয়, আজ্ঞাবহ বিচার ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে বারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ওই জন্য বারে ন্যায় বিচার দেয়া হোক, এই কথা বলার লোক যাতে আসতে না পারে, সেটাই তাদের টার্গেট। যে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের তাদেরকে যেমন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রেখেছে, পেশাজীবী প্রতিষ্ঠানেও তাদেরকে প্যারালাইজড করা। আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকা বারের একদিনে 83 জন আইনজীবীকে জেলখানায় পাঠানো হলো। তারা কারা? আবু সাইদ সাগরের মতো সিনিয়র লয়ারও তার ভিতরে আছে, যাদের বয়স 80 কোঠায়। একদিনে 83 জন লয়ারকে জেলখানায় পাঠানোর মতো ভয়ঙ্কর একটি ঘটনাও তারা ঘটিয়েছে। অধিকাংশ আওয়ামী মানসিকতার অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রো লিবারেশন স্পিরিটের লয়াররা এখন মামলার আসামি। অর্থাৎ বাইরের রাজনৈতিক প্রতিহিংসায় মানুষ যে শেষ আশ্রয়স্থল বিচারাঙ্গন, সেই বিচারাঙ্গনেও যাতে কোনো প্রতিকার পেতে না পারে, এই জন্য কোর্ট বার সব জায়গায় দলীয়করণ করতে চাচ্ছে। কারণ তারা মনে করে যে ইম্পার্শিয়ালি যদি ইলেকশন হয়, তাহলে মানুষের সেন্টিমেন্ট যেটা আছে, সেই সেন্টিমেন্টের রিফ্লেক্ট ইতিমধ্যে অধিকাংশ বারে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের স্পিরিটে বিশ্বাস করে ব্যক্তিরা নির্বাচিত হচ্ছেন। এটা তাদেরকে একটা আতঙ্কের সৃষ্টি করেছে। অন্যদিকে যুদ্ধ অপরাধীরা এখনো অনেকের মামলা শেষ হয় নাই, তারা বিচার বিভাগের উপর প্রেসার ক্রিয়েট করতে চায়। আবার মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেখানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ব্যক্তিদেরকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ফলে বিচার কাঠামোটাকে, লয়ারদেরকে, সবাইকে একটা রাজনৈতিক ক্যামোফ্লেক্সের ভিতর এনে আজ্ঞাবহ বিচার ব্যবস্থা ডক্টর ইউনূস যেটা চালু করেছিল, তার ধারাবাহিকতা রক্ষার জন্য এটা করা হচ্ছে বলে আমার ধারণা। জি, অনেক ধন্যবাদ। তো আপনি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, আপনি আজকে লন্ডনে একটি প্রোগ্রাম করেছেন, প্রেস কনফারেন্স করেছেন এই ঘটনার প্রতিবাদে। আওয়ামী লীগ এইটার ক্ষেত্রে এখন কি করতে পারে? যেহেতু তারা মেনশন করেছে এবং প্রকাশ্যে না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলধারার গণমাধ্যমেও আসছে যে আওয়ামী পন্থীদেরকে এবং সম্মিলিত যে আইনজীবীদের যে ফোরাম, সেটিকেই তারা বাইরে রেখেছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কি এখন কোন পদক্ষেপ আছে কিনা? দেখুন, এটা কিন্তু একটা পেশাজীবী সংগঠন। আওয়ামী লীগ তো বাংলাদেশ সৃষ্টির নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান। বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। সেই আওয়ামী লীগকেই তারা প্যারালাইজড করে রেখেছে, এক্সিকিউটিভ অর্ডারে তার কার্যক্রম স্থগিত করে দিয়েছে, ব্যান্ড করে দিয়েছে। ফলে আওয়ামী লীগ তার কনস্টিটিউশনাল রাইট, যেটা সংবিধানে বলা হয়েছে মতামত, সমিতি সংগঠন করার অধিকার, এই সমস্ত বিষয়গুলোকে আওয়ামী লীগ মনে করে এটা অসাংবিধানিক, এটা বেআইনি, এটা একচ্ছত্র কর্তৃত্ববাদী কর্মকাণ্ড। এবং করেছে কে? যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, বিদেশিদের সাহায্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং কার্যত তাকে সাহায্য করেছিল স্বাধীনতার পরাজিত শক্তি সেই গ্রুপটা। সেই ধারাবাহিকতা
বর্তমানে যে সরকার আসছে তারা যদিও এটা সাজানো নির্বাচন, তারপরে একটা নির্বাচনের মাধ্যমে আসছে, তারা যে সেটা কন্টিনিউ করবে এটা আওয়ামী লীগ প্রত্যাশা করেনি। তারাও সেটাকে কন্টিনিউ করছে। আওয়ামী লীগ বিভিন্ন ভাবে প্রতিবাদ জানাচ্ছে। আওয়ামী লীগের লয়াররা সুপ্রিম কোর্ট অঙ্গনে বিক্ষোভ জানাচ্ছে। তারা প্রেস ব্রিফিং করেছে। সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী আজকে প্রেস ব্রিফিং করেছেন। লন্ডনে অবস্থানরত বাংলাদেশি আইনজীবী যারা, তারা এখানে প্রেস ব্রিফিং করেছেন। আমরা বিভিন্ন ফোরামে প্রতিবাদ জানাচ্ছি। কোর্ট অঙ্গন যেহেতু এখনো ন্যায় বিচার পাওয়ার মতো পরিস্থিতি কোর্ট অঙ্গনে হয় নাই, কারণ যে বিচারক কোন একটা ন্যায় বিচার করবেন, পরের দিন দেখা যায় তার চাকরি নাই। ইতিমধ্যে 18 জন সিনিয়র বিচারককে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রায় 20 জন বিচারপতিকে বাধ্যতামূলক অবসরে, কাউকে রিজাইন করা, কাউকে অপসারণ করা, নানা প্রক্রিয়া সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে কোর্টে গেলেও যে আমরা এখন বিচার পাবো এই পরিস্থিতি না। কিন্তু সব কোর্টের চেয়ে বড় কোর্ট হচ্ছে জনতার আদালত। সেই জন্য জনতার আদালতে আমরা এই বিষয়গুলো তুলে ধরতেছি। মানুষ সংক্ষুব্ধ হচ্ছে। সুপ্রিম কোর্টে যারা আওয়ামী লীগ করে না কিন্তু চাই নিরপেক্ষভাবে চলুক, সেই মানুষগুলো বলতেছে যে একজনের ভোট নেবা, তাকে প্রার্থী হতে দেবা না, এই ডাবল স্ট্যান্ডার্ড। তাছাড়া প্রার্থী হতে পারবে কি পারবে না এটা সুপ্রিম কোর্টের গঠনতন্ত্রে উল্লেখ করা থাকে। তো গঠনতন্ত্রের কোনো বরখেলাপ হয় নাই, তাহলে কেন তাকে তুমি প্রার্থী হতে দেবা না? এই লয়ারদের ভিতরেও ক্ষোভের সঞ্চার হচ্ছে। আপনার খেয়াল থাকবে, আপনি বাংলাদেশের ওয়ান অফ দি রিনাউন্ড জার্নালিস্ট। এক সময় কিন্তু স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দল থিতিয়ে পড়লেও সুপ্রিম কোর্টে তৎকালীন আইনজীবীদের নেতা শামসুল হক চৌধুরীর নেতৃত্বে আইনজীবী সমন্বয় পরিষদের আন্দোলন থেকে বেগবান হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতি। এরশাদের পতন হয়। কাজে লয়ারদের প্রতিষ্ঠানকে যখন কোনোভাবে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা, পলিটিসাইজ করার চেষ্টা, অথবা তাদের রাইটকে কার্টেল করে, তখন কিন্তু ক্ষোভ এখান থেকে সঞ্চার হয়। আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লয়াররা প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে উঠছে, সুপ্রিম কোর্ট অঙ্গনে মিছিলে মুখরিত হয়ে উঠছে। আমার মনে হয় যদি তারা তাদের সিদ্ধান্ত রিভিউ না করে, এমনও হতে পারে যে তাদের পতনের আন্দোলনের সূচনা সুপ্রিম কোর্টের এই ঘটনা থেকেও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কথা শুনছিলেন ব্যারিস্টার সওম রেজাউল করিম, যিনি সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ আইনজীবী। তিনি বলছিলেন যে বিগত সময়ে এই ঐতিহ্যবাহী সংগঠনটির ইতিহাস, এটি যে একটি নির্দলীয় অরাজনৈতিক একটি সংগঠন, সেটির ধারাবাহিকতা কিভাবে এখন পর্যন্ত এসে এইবার ইতিহাস ভঙ্গ করে একটি কালো অধ্যায় রচনা করলো, সেটির কিন্তু কিছুটা বিবরণও তিনি দিলেন। আশা করি আমরাও যে এই যারা এখন ক্ষমতাসীন আছেন, যেই রাজনৈতিক দলটি সুপ্রিম কোর্টের উপরে, আইনজীবীদের উপরে অনৈতিক প্রভাব বিস্তার করছেন, তাদের বোধোদয় হবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ব্যারিস্টার সওম রেজাউল করিম, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময় আপনার কাছ থেকে আবারও আপনাকে ধন্যবাদ। এবং একটু কারেকশন দেই, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। আপনাকেও ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সংশোধন